আছি এখন কমলাপুর স্টেশনে। তো এখন আমি যাব টাঙ্গাইল। তো টাঙ্গাইল যাওয়ার জন্যে, আর হ্যাঁ, টাঙ্গাইলের দর্শনীয় যেসব স্থান রয়েছে সেগুলো আপনাদের দেখাবো। তো লেটস গো। অনেক আগে থেকে প্ল্যান ছিল যে 64 জেলা ভ্রমণ করব, তাই ঘুম থেকে উঠেই ফজরের নামাজ পড়ে সোজা কমলাপুর, এবং কমলাপুরে গিয়ে দেখি টিকিট নেই, অর্থাৎ সিট নেই। তারপরে একটা সিটবিহীন টিকিট কেটে উঠে দেখি সিট খালি, যাই হোক কপালটা ভালো ছিল। এরপর সোজা 115 টাকা দিয়ে টাঙ্গাইল, এবং টাঙ্গাইল স্টেশনে নেমে চলে আসলাম। কিন্তু এখন টাঙ্গাইলেও চলে আসছি। এরপর সোজা গেট দিয়ে বের হয়ে কিন্তু সিএনজি পাওয়া যাবে। এখান থেকে সোজা টাঙ্গাইল সদর যাবে। আমি যাব ডিস্ট্রিক্ট গেট এবং একটু ঘোরাঘুরি করে তারপর যাব মহেরা জমিদার বাড়ি। তো এখান থেকে সিএনজি অটোতে করে 25 টাকা নেবে, সোজা ডিস্ট্রিক্ট গেট এখানে নামিয়ে দেবে। তো এখান থেকে টাঙ্গাইল যে মূল যে সদরটা একটু ঘোরাঘুরি করেছিলাম, গিয়েছিলাম পাতানি বাজার মিষ্টির দোকানে জয়কালী গোপালের মিষ্টি খেতে। তো এটা পরে দেখাবো। এখন সোজা যাব আমি এখন 40 টাকা দিয়ে বাইপাস থেকে সোজা মহেরা জমিদার বাড়ি। আপনার চাইলে বাসে কিংবা সিএনজিতে যেতে পারেন। তো এখান থেকে বলবেন যে বাইপাস যাব। তো যাই হোক, এখন আমি সোজা চলে গেলাম মহেরা জমিদার বাড়ি এবং সেখানে 100 টাকা দিয়ে টিকিট কাটলাম। তো অবশেষে আমি মহেরা জমিদার বাড়ির যে গেট রয়েছে, এদিকে হচ্ছে মেন গেট, আর গেট দিয়ে টিকিট কেটে প্রবেশ করতে হবে। টিকিট মূল্য প্রায় 100 টাকা, অর্থাৎ 100 টাকা করে জন প্রতি। তো বাচ্চাদের ক্ষেত্রে কী যেন লেখা আছে। আর এটা হচ্ছে বিশাখা সাগর, মানে বিশাল বড় একটা দিঘি, যেটা জমিদার বাড়ির সামনে রয়েছে। কথা না বাড়িয়ে টিকিট কেটে সোজা জমিদার বাড়ির একেবারে ভিতরে, যেখান থেকে শুরু করি। এটা হচ্ছে চৌধুরী লজ, এবং এটা 1890 খ্রিস্টাব্দে এটি কিন্তু নির্মাণ করা হয়েছিল। এর ইতিহাস ঐতিহ্য কিন্তু অনেক তাৎপর্যপূর্ণ। এই যে চৌধুরী লজ যে দেখছেন, এটা পাশাপাশি কিন্তু 3 ভাই 3টি ভবন রয়েছে, আর এটা হচ্ছে সবচেয়ে পূর্ব পাশে। এর ইতিহাসটা একটু পরেই বলি। তার বলতে কি, সামনে যে গেট রয়েছে একটা, এই গেট দিয়ে কিন্তু একটা সুবিশাল একটা প্রশস্ত বাগান, এরপর সুন্দর লেন, এরপর চমকপ্রদ যে যে ভবনটি রয়েছে, এটি মূলত 2 তলা বিশিষ্ট। এটি ব্যবহার হয় বাংলাদেশ যে পুলিশ ট্রেনিং স্কুল, এটির আওতাধীন, এবং এটা মূলত 2 তলা বাড়ি। নিচতলাতে কার্যক্রম চলে এবং উপতলা ঠিক জানা নেই। তবে এত সুন্দর এবং কি বলবো, 1890 সালে তৈরি করা এই বাড়িটি এখনও টিকে রয়েছে স্বমহিমায়। অসাধারণ অসাধারণ। জমিদারিত্ব না থাকলেও এখানকার তাদের যে স্ট্রাকচার এবং তাদের নির্মাণ শৈলীগুলো এখন চমৎকারভাবে ফুটে উঠা হয়েছে। জমিদার বাড়ির পূর্ব পাশটা দেখা হয়ে গেলে এখন যাব মাঝ বরাবর, এবং পশ্চিম কোণার দিকে উত্তর পাশে আরও 2টি প্রাসাদ ভবন রয়েছে। তো সেদিকে যাচ্ছি। যাওয়ার আগে একটা চমক দেখলাম, সেটা হচ্ছে লাল পানির ঝর্ণা বানানো হয়েছে। সত্যি চমক বললেই চলে, আগে ছিল না, এখন কালারফুল করা হয়েছে, সত্যি অসাধারণ। আর এখানে ঝর্ণার পানিতে হাত দেওয়া কিন্তু নিষেধ। আর আমি আগেই বলেছি যে এইটা কিন্তু পুলিশ কন্ট্রোলের মধ্যে রয়েছে। জমিদার বাড়ির এটা হচ্ছে 2nd লজ, এরপর হচ্ছে এটা হচ্ছে 3rd লজ। আর মূল আকর্ষণ মূলত আনন্দ লজ, আর একটা হচ্ছে এটা হচ্ছে চৌধুরী লজ। তো সব মিলিয়ে কিন্তু মহিলা জমিদার বাড়ির 3টা যে ভবন রয়েছে, 3 ভাই এখানে থাকতো। কিন্তু দুর্ঘটনাবশত এটি তৈরি করা হয়েছিল 1890 সালে। যখন 1971 সালে স্বাধীনতা যুদ্ধ হয়, তখন কিন্তু তারা কিন্তু এখানে হামলা করে পাক হানাদার বাহিনী, এবং শেষ পর্যন্ত কিন্তু তারা মানে পালিয়ে যেতে বাধ্য হয়। এবং কথিত আছে যে একসময় তারা সেই যুদ্ধের পরে কিন্তু তারা পরিবার পরিজন নিয়ে এই এলাকা ছেড়েই চলে যায়, এবং এই আশেপাশের গ্রাম সহ মোট 5 জন এই আশেপাশের গ্রামে সেই যুদ্ধের সময় নাকি মৃত্যুবরণ করেছিল। তো যাই হোক, আমি সেই ইতিহাসটাকে পরে বলবো। যারা এই মহিলা জমিদার বাড়ি আসতে চান, তারা কীভাবে আসবেন সেটা বলবো একটু পরে। মহিলা জমিদার বাড়ির যে জমিদারিত্ব ছিল কিন্তু এখন আর নেই, কিন্তু কালে ক্রমে তাদের যে ঐতিহ্য এটা টিকিয়ে রাখা হয়েছে। বাংলার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসাবে এই জমিদার বাড়িটা টিকে রয়েছে স্বমহিমায়। যদিও এখন পুলিশ কর্মকর্তাদের কার্যক্রম হয়ে থাকে, কিন্তু এই বিল্ডিংগুলো দেখলে আপনার চোখ জুড়িয়ে যাবে। পারস্য, রোম কিংবা বিভিন্ন সভ্যতার যেসব স্ট্রাকচার ডিজাইন তুলে ধরা হয়েছে, তা দেখলে চোখ জুড়িয়ে যাবে। রয়েছে সুসজ্জিত গাছপালা, আর এগুলোকে দেখভাল করার জন্য লোক রাখা হয়েছে। সত্যি এক অভূতপূর্ণ পরিবেশ, যেন মনে হবে একটা সচল সেই রাজ দরবার এখনও সচল রয়েছে।
এদিকে হচ্ছে জমিদার বাড়ির পিছন দিক, আমরা সেই দিকে যাবো। এদিকটা হচ্ছে পিছন সাইডটা, আর এখানেও কিন্তু অনেক চমক রয়েছে। এত সুন্দর করে পরিপাটি করে সাজানো গোছানো জমিদারিত্ব দেখলে মনে হবে যেন টিকে রয়েছে এখনও তাদের ক্ষমতা বল। আর এই পিছন দিকটা একটু আপনাদের এই বিল্ডিংটার পিছনটা দেখা, আর এইখানে রয়েছে একটা ছোট্ট চিড়িয়াখানা। তার আগে এই ভবনের পিছন দিকটা দেখুন কি সুন্দর পরিপাটি করে সাজানো গোছানো। আসলে বাংলাদেশ পুলিশের তত্ত্বাবধানে যেহেতু রয়েছে এবং এইখানের এই যে পুলিশ ট্রেনিং যেখানে দেওয়া হয় তারই অধীনে রয়েছে, কিন্তু এই পাশটাতে ট্রেনিং হয় না, অন্য পাশে হয়। তো এটা হচ্ছে সোজা চলে গেছে আরও ভিতরে। আর আরেকটা কথা বলে রাখি, এইখানে বাংলাদেশের নামি দামি অনেকগুলো সিনেমা শুটিং হয়েছে, যেমন চাচ্চু দাদিমা সহ কোটি টাকার কাবিন সহ আরও অনেকগুলো সিনেমা কিন্তু এই জায়গাতেই হয়েছে। তো প্রিয় দর্শক, এইটা হচ্ছে মিনি একটা পার্ক তৈরি করা হয়েছে বাচ্চাদের এবং বড়োদেরও কিছু রাইড রয়েছে। এখানে টিকিট কেটেই কিন্তু প্রবেশ করতে হবে। রয়েছে বড়োদের জন্যও ট্রেন, আপনার বাচ্চাকে নিয়ে এসে ট্রেনে উঠলে একটা মজা তো পাবেনই। এখানে রয়েছে পাঁচরা পুকুর, সেই ঐতিহ্যবাহী পাঁচরা পুকুর। আর এই জায়গাটিকে একটু চিনে রাখুন, দেখেন কোথায় না কোথায় দেখেছেন আপনি। বিভিন্ন গান কিংবা সিনেমার শুটিংয়ে এই লোকেশনটি বিভিন্নভাবে অনেকবার ব্যবহার করা হয়েছে। আর এই ছোট্ট পুকুরটি কিন্তু অনেক ঐতিহ্য ধারণ জায়গাটা করেছে। কিন্তু সবচেয়ে পরিচিত মনে হয়, কারণ জানেন এইটা হচ্ছে বাংলা সিনেমার অনেক সিনেমা এটা ইউজ করা হয়েছে জায়গাটা, এই লোকেশনটা এই জন্য অনেক পরিচিত মনে হয়। বাংলাদেশের নামি দামি অনেক সিনেমাতেই কিন্তু এই জায়গাটি ব্যবহার করা হয়েছে। জমিদারদের জমিদারিত্ব না থাকলেও তাদের যে জমিদারি লাইফস্টাইল কেমন ছিল তা দেখলেই বোঝা যায়। 1971 সালের আগেও এই জমিদার পরিবার কিন্তু এখানে সচল ছিল এবং এখানে বসবাস করত। ধারণা করা হয় এবং ঐতিহাসিকগণে বলে থাকে যে এখানে 1971 সালে হামলা করেছিল এবং শেষ পর্যন্ত এই পরিবারের এবং গ্রামের মিলে প্রায় 5 জন মারা যায় এখানে। এরপরই লোকজন সহ তারা ভয়ে এই দেশ থেকে নদীপথে পালিয়ে যায় এবং এই প্রাসাদ ছেড়ে যখন চলে যায়, এরপর দেশ স্বাধীন হওয়ার পরে এটা সরকারের দখলে চলে আসে। জমিদারদের জমিদারিত্ব না থাকলেও এটি দেখার জন্যে বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এখানে ছুটে আসে, বিশেষ করে যারা ইতিহাস ঐতিহ্য পছন্দ করে, পুরাতন জিনিস দেখতে ভালোবাসে, তারা কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে। আর এর অবস্থান আমি আগেই বলে দিয়েছি, এটা হচ্ছে টাঙ্গাইলে অবস্থিত। টাঙ্গাইল সদর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে 40 টাকা করে ভাড়া নেবে সিএনজিতে। মহেরা জমিদার বাড়ি বললেই হবে। এই পিছন দিকটা এমনভাবে সাজানো গোছানো, এখানে এই জায়গাটায় একটা পিকনিক স্পট এবং এখানে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে পিকনিক করার জন্য এবং ঘুরতে। আর এই টাঙ্গাইল শুধুমাত্র যে জমিদার বাড়ির জন্য বিখ্যাত তা নয়, টাঙ্গাইলে আরও দর্শনীয় অনেকগুলো জায়গা রয়েছে, তাই একদিনে কিন্তু কভার করা সম্ভব নয়। কিন্তু আমি 64 জেলা ভ্রমণ করছি, তাই জেলা শহরগুলোকে এবং আশপাশের যেসব কাছাকাছি লোকেশনগুলো রয়েছে সেইগুলো দেখার চেষ্টা করব। তো প্রিয় দর্শক, আপনার পরিচিত কিংবা আপনার জেলার যদি কোনো দর্শনীয় স্থান থাকে তাহলে অবশ্যই কমেন্টস করুন। ইনশাল্লাহ একদিন হয়তো চলে যাব আপনার সেই দোরগোড়ায়। তো প্রিয় দর্শক, এখানে যদি আসতে চান তাহলে খুব সহজেই আসতে পারেন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে টাঙ্গাইল আসলেই হবে, অথবা ঢাকা থেকে যদি আসতে চান তাহলে 115 টাকা দিয়ে আসতে পারবেন। আর এইখানে যে সুন্দর সুন্দর পার্কগুলো রয়েছে তা ফ্যামিলি পার্ক এবং বাচ্চাদের জন্য অনেকগুলো রাইড রয়েছে। আর এই রাইডগুলোতে কিন্তু খুব একটা বেশি টাকা দিতে হয় না, 50 টাকা দিলেই হয়। অনেকগুলোতে 100 টাকা। আর এখানে মিনি চিড়িয়াখানা রয়েছে, হরিণ ছাড়া রয়েছে এবং কিছু পাখির খাঁচা তৈরি করা হয়েছে। এটা হচ্ছে ঠিক পিছন দিকটা। এখন যাব জমিদার বাড়ির যে কি বলবো, যেখানে মিউজিয়াম রয়েছে, মুক্তিযুদ্ধ জাদুঘর এবং মুক্তিযুদ্ধর যেসব অবদান রয়েছে এই বাড়িটির, সেইখানটা আপনাদের দেখাবো। তো চলুন শেষ পর্যন্ত দেখতে থাকুন, ট্রেনে দেখলে মজাটা পাবেন না। এই জমিদার বাড়ির যে স্টাইল, এই জমিদার বাড়ির জমিদারিত্ব দেখলেই বোঝা যায়। আর সাজানো গোছানো পরিপাটি করে এই রয়্যাল প্রাসাদ দেখলে কার না ভালো লাগে। তো প্রিয় দর্শক, এখানে কিন্তু সবাই ছবি তুলতে ব্যস্ত, চাইলে আপনিও এসে ছবি তুলে দিতে পারেন। আর না যদি দেখে থাকেন তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, একটা ধারণা পেয়ে যাবেন যে কিভাবে আসবেন। এই পাশটা হচ্ছে মিউজিয়াম রয়েছে, আর আমি এখন মিউজিয়ামের খুব কাছে। আর প্রিয় দর্শক, আরেকটা কথা বলে রাখি যে এখানে এই 3টা ভবন ছাড়াও কিন্তু আরও অনেকগুলো ভবন রয়েছে যা সরকারি দাপ্তরিক কার্যে ব্যবহার হয়ে আসছে, অনেকগুলো ফাঁকা রয়েছে।
যেমন এই ভবনগুলো কিন্তু এখনও ফাঁকা রয়েছে, এখানে কোনো কিছুর কার্যক্রম চলমান নয়। তবে এই জায়গাটি কিন্তু অনেক সুপরিচিত, একটু মনে করুন যে কোথায় দেখেছেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। আর প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা বিল্ডিংয়ের ডিজাইন এমনভাবে করানো, দেখলে মনে হবে পারস্য কিংবা রোমের একটা আধুনিক ডিজাইন। সত্যি অসাধারণ, আমার কিন্তু খুব ভালো লেগেছে। এরকম জমিদারি তো না থাকলেও এখানকার যে রয়্যাল প্রাসাদগুলো আমরা খুব কাছ থেকে দেখতে পাচ্ছি, সেই শত বছর আগের নির্মাণশৈলী এখনও সচক্ষে। তো এইসব পুরাতন জিনিসপত্র দেখতে যদি ভালো মনে করেন কিংবা আপনার পছন্দ হয়ে থাকে, তাহলে এখনই ছুটে আসুন। শুধু বাংলাদেশের এইটা নয়, এরকম আরও অনেকগুলো জমিদারি রাজপ্রাসাদ এখনও টিকে রয়েছে স্বমহিমায়। আর এই জায়গাটায় বাংলা সিনেমার অনেকগুলো শুটিং করা হয়েছে। আর এই জন্যে কিন্তু যারা বাংলা সিনেমা দেখে থাকেন, তারা কিন্তু এই জায়গাটা দেখলে কিন্তু চিনতে পারবেন। চলে আসলাম, এইটা সে হচ্ছে মেন গেট, অর্থাৎ যে জমিদার বাড়ির 3টা বিল্ডিং রয়েছে, 3টা ভবন রয়েছে, 3 ভাইয়ের 3 জমিদারের 3টা ভবন রয়েছে, তার মধ্যে এটি একটা। তো এখান দিয়ে ভিতরে প্রবেশ করবো এবং আপনাদের পুরোপুরি দেখাবো, তো শেষ পর্যন্ত দেখতে থাকুন। এটি হচ্ছে মহিলা জমিদার বাড়ির জাদুঘর এবং মুক্তিযুদ্ধ জাদুঘর, অর্থাৎ মুক্তিযুদ্ধ জাদুঘর হিসেবে বিভিন্ন মুক্তিযুদ্ধের সময় বিভিন্ন অস্ত্রশস্ত্র সহ বিভিন্ন জিনিসপত্র যেসব ব্যবহার হয়েছিল এবং পুরাতন কিছু জিনিসপত্র এই জায়গাতে রাখা রয়েছে এই জাদুঘরে। তো আমি কিন্তু সেই জাদুঘরের ভিতরে প্রবেশ করবো এবং আপনাদের দেখাবো, শেষ পর্যন্ত একটা ধারণা পেয়ে যাবেন। যে মিউজিয়ামটা রয়েছে, এই মিউজিয়ামের ঠিক মাঝ বরাবর সামনের দিকে চমক একটা ঝর্ণা রয়েছে, কিন্তু ঝর্ণাটা এখন সচল নেই। এটাই সেই মিউজিয়াম হিসেবে ব্যবহার করা হচ্ছে। এখানে কী কী রয়েছে ভিতরে, চলুন একটু আপনাদের একটু ধারণা দিই। এখানে মুক্তিযুদ্ধের সময় এবং মুক্তিযুদ্ধের আগে পরে বাংলাদেশের বর্তমান এবং অতীতে যেসব পুলিশের এবং বিভিন্ন বাহিনীর পোশাকগুলো ছিল তা তুলে ধরা হয়েছে। আর এখানে সবচেয়ে যে হাইলাইট করা হচ্ছে যে জিনিসটি, সেটা হচ্ছে এখানকার মুক্তিযুদ্ধের অবদান এই রাজপ্রাসাদের মানুষদের এবং রাজপ্রাসাদের। আর এখানে রয়েছে যে পুলিশের অবয়ব তৈরি করা হয়েছে এবং বিভিন্ন সময় যে পুলিশের পোশাক ছিল এবং মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত সে অস্ত্রগুলো কিন্তু এখানে রাখা হয়েছে। রয়েছে এখানকার ইতিহাসের সাক্ষী মহারাজের জমিদার বাড়ির ইতিহাস, তা লিখে তুলে ধরা হয়েছে। এখানে লেখা রয়েছে যে মুক্তিযুদ্ধের সময় কিন্তু এখানের যে মানুষজন এবং এখানকার যে রাজপ্রাসাদের গৃহবধূ সহ এই গ্রামের 5 জন মারা গিয়েছিল। তার ইতিহাসটা একটু লম্বা, তাই আমি শর্টকাট আপনাদের জানিয়ে দিলাম। আর সেই সময়ের যে পুলিশের পোশাক ছিল কেমন তা এখানে তুলে ধরা হয়েছে, সত্যি চমক। আর এই যে জমিদারিত্বের যে প্রমাণস্বরূপ এখানকার যে দোলনা, তা আপনি কিন্তু এখানে বসতে পারবেন না, কারণ এটা আগে ছিল কিন্তু মানুষজন এটা নষ্ট করে ফেলছে, তাই এটি বসতে নিষেধ রয়েছে। আমাকে সবচেয়ে ভালো লেগেছে এখানকার পরিপাটি করে সাজানো গোছানো, এবং দেখুন কি মেয়েদের যে পুলিশের পোশাক মহিলাদের, এটাও কিন্তু এখন দেওয়া রয়েছে এখানে। আপনি চাইলে তাদের সাথে সেলফিও তুলতে পারেন, আপনাকে কোনো মানাও করবেন না। এটি হচ্ছে মুক্তিযুদ্ধের সেই জাদুঘর, মহিলা জমিদার বাড়ির যে অবদান সেটি বিভিন্ন জায়গায় তুলে ধরা রয়েছে। আর রয়েছে সেই জমিদারিত্বের প্রমাণস্বরূপ বিভিন্ন জমিদারি আসবাবপত্র, জিনিসপত্র। আর রয়েছে মুক্তিযুদ্ধে ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র, অস্ত্র সহ বিভিন্ন পুলিশের পোশাক সহ এখানে অনেক কিছু আছে। আর এখানে রয়েছে বাংলাদেশ পুলিশ সহ বিভিন্ন বাহিনীর পোশাক সহ পরিহিত স্ট্যাচু। তো প্রিয় দর্শক, এখন চলে যাচ্ছি, অবশেষে অনেক ঘোরাঘুরি করলাম, শেষে এখন গেট দিয়ে চলে যেতে হবে। তবে যাচ্ছি কিন্তু যাচ্ছে না, ইনশাআল্লাহ যদি আবার কিছু থেকে অবশ্যই আসার চেষ্টা করব। তো কেমন ভিডিওটি লাগলো অবশ্যই আপনার মতামত জানিয়ে সাবস্ক্রাইব করবেন।